আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দাস রাবি লেসন 4 আল হাম্মামু বাথরুম অথবা গোসলখানা আল গুরফাতু কামরা বা কক্ষ। আজকে আমরা বেশ কিছু নতুন নিয়ম শিখব, আরবি ভাষার কিছু শব্দ শিখব, নিয়ম শিখব এবং পূর্বে আমরা যা শিখেছি তা আরেকটু ডিটেলস শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে উদাহরণে যেটা দেওয়া হয়েছে আল বাইতু ফিল বাইতি। আল বাইতু অর্থ বাড়ি বা বাড়িটি, ফিল বাইতি বাড়ির মধ্যে। তো এখন ফি শব্দটি এটি হচ্ছে একটি হার্ফ, একে আরবিতে হার্ফ জার বলা হয়। ইংরেজিতে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি প্রিপোজিশন ইন। প্রিপোজিশন যেরকম নাউনের পূর্বে বসে, একইভাবে এই হার্ফ জারগুলোও আরবিতে ইসমুনের পূর্বে বসবে। তো এগুলো ইসমুনের পূর্বে বা ইসেমের পূর্বে বসে ইসেমকে জের দেয়, ইসেমের শেষে জের হবে। যেমন আল বাইতু শেষ যেটা হরফ, শেষ হরফে ছিল পেশ, কিন্তু এই ফি আসার কারণে এটা ফিল বাইতি হয়েছে। তো আল বাইতু অর্থ বাড়ি বা বাড়িটি, ফিল বাইতি অর্থ বাড়ির মধ্যে। আল মসজিদু মসজিদ, ফিল মসজিদি মসজিদের মধ্যে। আল মাকতাবু টেবিল বা ডেস্ক, আলাল মাকতাবি টেবিলের উপর। তো আলা এটিও আরেকটি হার্ফ জার, এটি ইংরেজিতে আমরা অন বলে থাকি। তো একটা বিষয় সবসময় আমরা মাথায় রাখবো, আরবি যেগুলো হার্ফ জার এগুলো মূলত ইংরেজিতে প্রিপোজিশন। আস-সারিরু খাট, আলাস-সারিরি খাটের উপর। এই হার্ফ জারগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যে প্রসঙ্গটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটি তার পরের ইসেমকে জের দিবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। এরপর আমরা পরবর্তী যে উদাহরণগুলো আছে সেগুলো পড়ি। আইনা মুহাম্মাদুন, এখানে নতুন আরেকটা শব্দ প্রশ্ন করার জন্য, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আইনা অর্থ হচ্ছে হোয়ার, কোথায়। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। হুয়া ফিল গুরফাতি, আমরা এই পাঠে অনেকগুলো নতুন নতুন শব্দ পাচ্ছি। হুয়া এটি হচ্ছে ইংরেজিতে হি, আরবিতে একে জমির বলা হয়, ইংলিশে আমরা বলি প্রোনাউন। তো আরবির ক্ষেত্রে একটি প্রসঙ্গ হয়তো বা ইতিপূর্বে শেয়ার করা হয়েছে, তবে খুব বেশি ডিটেলস বলা হয়নি। সেটি হচ্ছে আরবি পার্টস অফ স্পিচ, যাকে আমরা আরবিতে কালিমা বলি। তো এটি মাত্র তিনটি। ইসমুন, যাকে আমরা অনুবাদ করার ক্ষেত্রে নাউন বলি, ফেলুন যেটা হচ্ছে ভার্ব, এবং হারফুন। তো হারফুন অনেক ধরনের হার্ফ রয়েছে, এর মধ্যে যে সমস্ত হার্ফ তারপরে ইসমকে জের দেয় কেবলমাত্র সেগুলোকেই আমরা হার্ফ জার বলি এবং ইংলিশে আমরা সেটাকে প্রিপোজিশনের সাথে মিল করি। এখন আমরা বলছি আরবিতে কালিমা তিনটি, ইসমুন ফেলুন হারফুন, অন্যদিকে হুয়াকে বলছি জমির। তাহলে এই প্রসঙ্গটা আমরা কিভাবে সমাধান করব? মূলত জমির ইসমুনের একটি প্রকার। তো ইসমুন কিভাবে চিনতে হয়, ফেলুন কিভাবে চিনতে হয় এবং হারফুন কিভাবে চিনতে হয়, এই প্রসঙ্গগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে শিখব। আপাতত আমরা এতটুকু জেনে রাখি, হুয়া একটা জমির, এটা হচ্ছে প্রোনাউন। জমির যদি আমরা না বুঝি সেক্ষেত্রে আমরা ইংলিশের সাথে মিল করে শিখতে পারি, এটা একটু প্রোনাউন এবং এটি কেবল পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় হিয়া, যাকে ইংলিশে আমরা শি বলতে পারি। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আরবিতে প্রতিটি নাউন অর্থাৎ প্রতিটি ইসেম তার একটা লিঙ্গ থাকবে, সেটা মুজাক্কার এবং মুয়ান্নাস, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক। তো আমরা বাংলা বা ইংরেজিতে জেন্ডার শিখেছি, লিঙ্গ শিখেছি হচ্ছে 4 প্রকার: পুরুষবাচক, স্ত্রীবাচক, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। কিন্তু আরবির ক্ষেত্রে বিষয়টা এমন না, এখানে উভয়লিঙ্গ ক্লিবলিঙ্গ এই প্রসঙ্গটা পাওয়া যায় না। ব্যবহারের দিক থেকে আরবির লিঙ্গ মূলত দুটি, যেটা হচ্ছে যে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, যাকে আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস বলে থাকি। এখন যে সমস্ত শব্দ অর্থের দিক থেকেই আমরা পুরুষ বা স্ত্রী বুঝতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমাদের লিঙ্গ ব্যবহারের সমস্যা হওয়ার কথা না। কিন্তু যে সমস্ত শব্দের বাহ্যিক কোনো লিঙ্গ নেই, যেগুলোকে আমরা ক্লিবলিঙ্গ বলে থাকি, এখন সেগুলো আমরা কীভাবে ব্যবহার করব? এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ হচ্ছে
আরবিতে যেহেতু সমস্ত শব্দেরই ব্যবহারের দিক থেকে একটা লিঙ্গ ধরে নেওয়া হয়, সেজন্য শব্দের লিঙ্গ নির্ধারণে কিছু আলামত থাকে। প্রথম আলামত তো অবশ্যই অর্থের মাধ্যমে আমরা যদি চিনতে পারি যে কোনো একটা কিছু পুরুষবাচক, তো সেটা অবশ্যই পুরুষবাচক, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক। কিন্তু এইবারে শব্দের লিঙ্গ চেনার জন্য কিছু আলামত রয়েছে, আর এই আলামতগুলো মূলত পাওয়া যায় স্ত্রীবাচক শব্দে। অর্থাৎ যে শব্দটি বাহ্যিকভাবে পুরুষবাচক অথবা স্ত্রীবাচক চেনার কোনো উপায় নেই, তার মধ্যে যদি স্ত্রীবাচক হওয়ার আলামতগুলো থাকে, তো আমরা একে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করবো। আর যদি স্ত্রীবাচক শব্দের আলামত না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে পুরুষবাচক হিসেবে ধরে নেব। আপাতত আমরা স্ত্রীবাচক শব্দের আলামত একটা শিখবো আমাদের এই পাঠে, সেটা হচ্ছে গোলতা। আপনারা গোলতা চিনেন। এখানে যদি আমি আমিনাতু শব্দটি দেখাই আপনাদেরকে, আমিনা একটা মেয়ের নাম। এই আমিনা শব্দের শেষের যেই হরফটি, এটা হচ্ছে গোলতা। এই গোলতা হচ্ছে মুয়ান্নাসের একটা আলামত, অর্থাৎ স্ত্রীবাচক হওয়ার একটা আলামত। কোনো শব্দ যদি শাব্দিক অর্থের দিক থেকে মুয়ান্নাস বা স্ত্রীবাচক বোঝা না যায়, সেক্ষেত্রে এই গোলতা দেখে আমরা বুঝতে পারি যে শব্দটি স্ত্রীবাচক। আর যদি শব্দের মধ্যে গোলতা না থাকে কিন্তু অর্থের মাধ্যমে সেটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক বোঝা যায়, সেক্ষেত্রে তো অবশ্যই স্ত্রীবাচক। আবার কখনো কখনো অর্থের দিক থেকেও স্ত্রীবাচক এবং এই গোলতায় যে আলামত সেটাও থাকবে, সেক্ষেত্রেও একই কথা, সেটা স্ত্রীবাচকই হবে। তো আমরা আমাদের উদাহরণগুলোতে যাই এবং আমরা পড়তে পড়তে বিষয়টা আশা করছি ক্লিয়ার হতে পারবো। তো আমরা শিখেছি আইন অর্থ হোয়ার, আইনা মুহাম্মাদুন, হোয়ার ইজ মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ কোথায়। হুয়া ফিল গোরফাতি, ফি অর্থ আমরা ইতিপূর্বে শিখেছি, ফি অর্থ ইন, হুয়া সে, যেহেতু মুহাম্মদ মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, এই জন্য হুয়া হলো। অন্যদিকে যদি স্ত্রীবাচক শব্দ হতো তাহলে হিয়া হতো। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। হুয়া ফিল গোরফাতি, সে কামরায় অথবা সে কক্ষে। ওয়া আইনা ইয়াসিরুন, এবং ইয়াসির কোথায়। হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমে। ওয়া আইনা আমিনাতু, এবং আমিনা কোথায়। এখানে আর একটা প্রসঙ্গ, আমিনা। আমরা যদি এর পূর্বে দুটি নাম লক্ষ্য করি, মুহাম্মাদুন, ইয়াসিরুন, দুটি নামের মধ্যেই কিন্তু তানবিন ছিল, কিন্তু আমিনা এই নামের মধ্যে তানবিন নেই। যে সমস্ত ইসিম তানবিন নেয় না, এগুলোকে গয়র মুনসারিফ বলা হয় অথবা মামনু মিনাস সরফ বলা হয়। আমরা গয়র মুনসারিফ, মামনু মিনাস সরফ এই প্রসঙ্গটা অনেক পরে শিখব। আপাতত আমরা এতটুকু জেনে রাখি, মেয়েদের নামের শেষে তানবিন হবে না, বরং কেবল একটাই পেশ থাকবে। এই প্রসঙ্গটা আমরা জেনে রাখি। পরবর্তীতে আমরা যখন আরও ডিটেলস শিখব, তখন আমরা এই পুরো বিষয়টা শিখব, কেন এখানে তানবিন না হয়ে কেবলমাত্র একটি পেশ হচ্ছে। আরেকটা প্রসঙ্গ হলো মুহাম্মাদুন। আমরা তো জানি শব্দের শেষে যখন তানবিন থাকবে আমরা অর্থের দিক থেকে একটি করবো, কিন্তু আমরা কেন একটি মুহাম্মদ বা একজন মুহাম্মদ বলছি না? তো এর একটি কারণ হচ্ছে, যেগুলো প্রোফার নাউনের শেষে তানবিন থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে একটি বলা যাবে না, কারণ প্রোফার নাউন তো আসলে একটি দিয়ে হয় না। তো আমরা সামনের দিকে যাই। তাছাড়া এটা তো হচ্ছে মারেফা, অর্থাৎ ডেফিনেট, সেক্ষেত্রে এখানে একটি বলার কোনো সুযোগ নেই। ওয়া আইনা আমিনাতু, এবং আমিনা কোথায়। হিয়া ফিল মাতবাখি, আমিনার জন্য হিয়া এসেছে। হিয়া ফিল মাতবাখি, সে রান্না করে। আইনাল কিতাবু, বইটি কোথায়। হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। এই হুয়া শব্দটাও কিন্তু আসলো আমাদের বইয়ের জন্য। তো বই কি বাহ্যিকভাবে আমরা বলতে পারবো যে এটি পুরুষ বা স্ত্রী? এটা তো বলার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা কেন এটাকে পুরুষবাচক ধরতেছি? এটাকে পুরুষবাচক ধরার একটাই কারণ, যেহেতু শব্দটি দেখে বোঝা যাচ্ছে না যে পুরুষবাচক না স্ত্রীবাচক, সেক্ষেত্রে আমাদেরকে আলামত খুঁজতে হবে। তো আমরা তো জানি যে মুয়ান্নাসের আলামত হচ্ছে গোলতা, কিন্তু এখানে গোলতা নেই, তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারলাম এটি হবে একটি মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, যে জন্য আমরা হুয়া জমিটি ব্যবহার করলাম এখানে, প্রোনাউন। হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। ওয়া আইনা সাআতু, এবং ঘড়িটি কোথায়। হিয়া আলা সারিরি, সেটি খাটের উপর। এখন দেখুন, আসাআতু এর অর্থ হচ্ছে ঘড়ি। একইভাবে বইয়ের মতো ঘড়িও এর কিন্তু কোনো লিঙ্গ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা বলতে পারবো না যে পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। তো এখন আমরা কেন একে স্ত্রীলিঙ্গ হিসেবে ধরে হিয়া নিয়ে আসলাম? কারণ অর্থের দিক থেকে যেহেতু চেনা যাচ্ছে না, আমাদেরকে আলামত খুঁজতে হবে। আর আমরা জানি
মুয়ান্নাস বা স্ত্রীবাচক হওয়ার আলামত হচ্ছে গোলতা, যেটা আমরা আসাদু শব্দ শেষে পেয়ে গেছি, যে কারণে আমরা একে স্ত্রীবাচক ধরে এর জন্য হিয়া জমির টেনেছি, হিয়া আলা সারিরি, সেটি খাটের উপর। এখন আমরা কিছু অনুশীলন করব। আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। আইনাল কিতাব, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে আমরা সেগুলো থেকে উত্তরগুলো দেব। আইনাল কিতাব, যে প্রশ্নটা এখানে আছে আইনাল কিতাব ওয়াল আল মাকতাবি, আমরা এটা উত্তর দেবো দিতে পারি। আমরা বলতে পারি আল কিতাব ওয়াল আল মাকতাবি, অথবা আল কিতাব না বলে তার জন্য আমরা প্রোনাউন ইউজ করতে পারি হুয়া। এই প্রসঙ্গটা তো খুবই কমন একটি প্রসঙ্গ। নাউন প্রোনাউনের আলোচনা সবাই এটা জানে যে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়, তো সেটি এখানে আলাদাভাবে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমরা এর পরের প্রশ্ন চলে যাই। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি। আইনা সাআতু, গড়িটি কোথায়? হিয়া আলা সারিরি। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি। আপনারা সবগুলো প্রশ্নের উত্তর দিবেন এখান থেকে খুঁজে। এখানে একটা শব্দ এসেছে নতুন, মাজা। মাজা শব্দের অর্থ হচ্ছে হোয়াট। মাজা আলাল মাকতাবি, টেবিলের উপর কি আছে? আমরা বলতে পারি আল মাকতাবি কিতাবুন, টেবিলের উপর একটি বই আছে। মাজা আলা সারিরি, খাটের উপর কি আছে? আমরা বলতে পারি আলা সারিরি সাআতুন, খাটের উপর একটি ঘড়ি আছে। এভাবে আপনারা সবগুলো অবশ্যই উত্তর দিবেন এখান থেকে ছবি দেখে দেখে। এ পর্যায়ে আমাদেরকে আরও কিছু শব্দ দিয়েছে প্র্যাকটিস করার জন্য, যেমন আল মাদ্রাসাতু ফিল মাদ্রাসাতি, হারফ জের আসার পর পরবর্তী শব্দে জের হবে। এই বিষয়টা আমরা প্র্যাকটিস করে করে আয়ত্ত করব। এক্ষেত্রে অর্থসহ পড়লে সেটা আমাদের জন্য আরও বেশি ফলপ্রসূ হবে। আল মাদ্রাসাতু, মাদ্রাসা অথবা মাদ্রাসাটি, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে, ফিল বাইতি, বাড়ির মধ্যে, আল বাইতু, বাড়ি, আল গোরফাতু, কামরা, আল হাম্মামু, বাথরুম, ফিল হাম্মামি, বাথরুমের মধ্যে অথবা বাথরুমে, ফিল মাতবাখি, রান্নাঘরের মধ্যে, আল মাকতাবু, ডেস্ক, আল মাকতাবি, ডেস্কের উপর, আল কুরসি, চেয়ারের উপর, আসারিরু, খাট, আলাল কিতাবি, বইয়ের উপর, ফিল মসজিদে, মসজিদে অথবা মসজিদের মধ্যে। ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট। আত-তালিবু ফিল জামিয়াতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। আর-রাজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে। আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়? হুয়া ফিদ দুকানি, সে দোকানের মধ্যে। আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপর। আইনা জাইনাবু, জাইনাব কোথায়? হিয়া ফিল গুরফাতি, সে কামরার মধ্যে। আইনা আল ওয়ারাকু, পাতা কোথায়? হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়? হুয়া ফিল ফাসলি, তিনি শ্রেণীকক্ষে। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল মিরহাদি, সে টয়লেটে। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, সূর্য এবং চাঁদ আসমানে। মান ফিল ফাসলি, শ্রেণীকক্ষের মধ্যে কে? এখন আমাদেরকে কিছু প্রোফান নাউন অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের নাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে পার্থক্যটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ছেলেদের নামের শেষে তানবিন আছে, কিন্তু মেয়েদের নামের শেষে তানবিন নেই। তো আমরা এই নামগুলো প্র্যাকটিস করব যাতে করে আমাদের কিছু কমন নাম শেখা হয়। মুহাম্মাদুন, আমিনাতু, খালিদুন, জাইনাবু, হামিদুন, ফাতিমাতু, ইয়াসিরুন, মারিয়ামু, আম্মারুন, আয়েশাতু, সাঈদুন, খাদিজাতু, আলিয়ুন, সফিয়াতু, আব্বাসুন, রুকাইয়াতু। আমাদের জন্য আরও কিছু এক্সারসাইজ, এখানেও আমরা কিছু নাম পড়ব যেগুলো ছেলেদের এবং মেয়েদের। হামিদ আমরা জানি ছেলে, এই জন্য আমরা পড়বো হামিদুন। জাইনাব মেয়ে, আমরা তানবিন পড়ব না, আমরা বলবো জাইনাবু। একইভাবে আমিনাতু, আম্মারুন, সাঈদুন, ফাতিমাতু, মারিয়ামু, আলিয়ুন, খালিদুন,
আব্বাসুন, আইশাতু, মুহাম্মাদুন, সাফিয়াতু, খাদিজাতু। আল বাইতু বাড়ি, মিনাল বাইতি বাড়ি থেকে, আল মসজিদু মসজিদ, ইলাল মসজিদি মসজিদের দিকে। প্রসঙ্গত একটা কথা বলি, আমরা জিন্সের যে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে যখন জিন্স হবে তখন আমরা টি করব না অনুবাদে, কিন্তু জিন্স ছাড়াও মারেফা বা নির্দিষ্ট হওয়ার পরও অনেকগুলো শব্দের অনুবাদে আমরা টি বলি না। যেমন ছেলেটি কোথায়, আমরা বলি ছেলেটি বাড়িতে। এক্ষেত্রে বাড়িতে কথাটির মধ্যে নির্দিষ্ট অর্থ শাব্দিকভাবে আমরা পাচ্ছি না। যদি শাব্দিকভাবে আমরা নির্দিষ্ট অর্থ করতাম সেক্ষেত্রে আমরা বলতাম ছেলেটি বাড়িটির মধ্যে, অর্থাৎ টি শব্দটি না এনেও আমরা নির্দিষ্ট অর্থ দিচ্ছি। এখন এই প্রসঙ্গটা বোঝা একটু জরুরি, কারণ আরবি বা ইংলিশে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আরবিতে আলিফলাম দিয়ে, ইংলিশে টিএছি দিয়ে, অর্থাৎ দা বা দি দিয়ে, সেটা মারেফাও বোঝায়, একই সাথে জিন্সও বোঝায়। কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের মারেফা বোঝালে টি শব্দটি নিয়ে আসতে হয়। এখন কখনো কখনো টি ছাড়াও আমরা মারেফা বুঝিয়ে থাকি, তো সেক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে বাংলায় তো টি না আসলে আমরা জিন্স ধরতেছি, তাহলে কোনটা জিন্স এবং কোনটা জিন্স না এটা কীভাবে আমরা পার্থক্য করব। তো এই বিষয়টা বেশ জটিল হতে পারে অনেকের জন্য, তো এটাকে এত জটিল না করে সিম্পলি চিন্তা করা উচিত। তো আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, এরপরও যদি কারো মনে হয় যে একটু পেছনে মনে হচ্ছে পুরো প্রসঙ্গটা, তাহলে উনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এটা ব্যবহার করতে করতে একসময় এটা অটোমেটিক এমনিতেই ঠিক হয়ে যাবে, এটার জন্য খুব বেশি ফেরাশানির প্রয়োজন নেই। তো উদাহরণ তো হচ্ছে এরকম, যেমন আমি বললাম কলমটি শিক্ষকের সামনে। তো আরবিতে আমি এক্ষেত্রে অবশ্যই আল কলামও বলবো, কলমটির অনুবাদ করতে গিয়ে আল কলামও বলবো, কলমটি শিক্ষকের সামনে, আল কলামু আমামাল মুদাররিসি। এখন একটা জিনিস হয়নি যেটা আমরা বাংলা দিয়ে বুঝতে পারলাম, এখানে কলমটি বলা হয়েছে। এখন কলমের জন্য যদি আমরা জিন্স ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এভাবে বলবো, কলম ছাত্রের বন্ধু। আমরা বলবো না কলমটি ছাত্রের বন্ধু, কারণ কলমটি ছাত্রের বন্ধু বললে এটা আসলে কোনো মিনিং দিচ্ছে না। সেক্ষেত্রে কলম ছাত্রের বন্ধু এটাই হচ্ছে এখানে জিন্সের ব্যবহার, অর্থাৎ এখানে কলম শব্দটি জিন্সের জন্য এসেছে, যার আরবি হবে আল কলামু সদিকুত তালিবি, কলম ছাত্রের বন্ধু। তো আরবিতে দুটোই কিন্তু আলিফলাম দিয়ে এসেছে, কিন্তু বাংলায় একটি ক্ষেত্রে আমরা টি বলেছি, একটি ক্ষেত্রে টি বলিনি। এখন বাংলাতে টি দিয়ে আমরা নির্দিষ্টতা প্রকাশ করতেছি, অন্যদিকে টি ছাড়া আমরা জিন্স প্রকাশ করতেছি, কিন্তু কখনো কখনো বাংলায় টি ব্যবহার না করার পরও সেটা জিন্স না হয় নির্দিষ্ট অর্থ দিবে। যেমন কেউ একজন বলল বই কোথায় অথবা বইটি কোথায়, তখন সে বলল বইটি কলমের পাশে। এক্ষেত্রে সে কলমটির পাশে না বলার পরও, কলমের পাশে বলার পরও কলম শব্দটি এখানে জিন্সের অর্থ না দিয়ে নির্দিষ্ট অর্থ দিচ্ছে। তো এই প্রসঙ্গটা আসলে অর্থের দিক থেকে বোঝা যায়। বাকি এরপরও যদি কেউ কনফিউজড হয় সেক্ষেত্রে তার জন্য বলবো, এখানে কলমের পাশে বলতে নির্দিষ্ট একটি কলমের পাশে বোঝাচ্ছে, সমস্ত কলমের পাশে অথবা কলমের জাত এটা বোঝানোর উদ্দেশ্য নয়, এবং সেটা বাক্যটির অর্থ থেকেই বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এক্ষেত্রে একটা হিওয়ার বা কথোপকথন দেওয়া হয়েছে শিক্ষক এবং মুহাম্মদের মাঝে। মুহাম্মদ হচ্ছে ছাত্র, তো আমরা হিওয়ারটি পড়ি। আল মুদাররিসু, মিন আইনা আনতা, তোমার বাড়ি কোথায়, এটা আমাদের ভাব অনুবাদ। শাব্দিক অনুবাদ হচ্ছে তুমি কোথা থেকে, যেটা আমরা ইংলিশে বলি হোয়ার আর ইউ ফ্রম। তো এর দ্বারা মূলত তার বাড়ি কোথায় সেটা জানতে চাওয়া হয়। মুহাম্মদ বলছে আনা মিনাল ইয়াবানি, আমার বাড়ি জাফান, অথবা আমি জাফান থেকে, এটা শাব্দিক অর্থ যেটা হয়। আল মুদাররিসু ওয়া মিন আইনা আম্মারুন, এবং আম্মারের বাড়ি কোথায়। মুহাম্মদ হুয়া মিনাস সিন, তার বাড়ি চায়না। আল মুদাররিস ওয়া মিন আইনা হামিদুন। মুহাম্মদ হুয়া মিনাল হিন্দ, তার বাড়ি ইন্ডিয়া। মুদাররিস আইনা আব্বাসুন। মুহাম্মদ
খরাজা সে বের হয়ে গেছে। খরাজা এটা হচ্ছে একটা ফেল। আমরা এই প্রথম আমাদের পাঠে ফেল পেলাম। আরবিতে যাকে আমরা ফেল বলছি, ইংলিশে তাকে আমরা বার বলে থাকি, যদিও ব্যবহারের দিক থেকে আরবি ফেল এবং ইংরেজি বার্বের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন সে গিয়েছিল, এটার ইংলিশ হচ্ছে হি ওয়েন্ট। এখন আমি যদি সাবজেক্ট চেঞ্জ করি, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট, তারা গিয়েছিল দে ওয়েন্ট। অর্থাৎ বার্ব কিন্তু একই থাকতেছে, আমাদের সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বার্ব চেঞ্জ হচ্ছে না। কিন্তু আরবিতে বিষয়টা এমন না। যেমন যদি একই শব্দকে আমরা আরবি করি, সে গিয়েছিল জাহাবা, তুমি গিয়েছিলে জাহাবতা, আমি গিয়েছিলাম জাহাবতু, তোমরা গিয়েছিলে জাহাবতুম। তো এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমাদের ফেলের ধরনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা এখন ডিটেলস পড়বো না, আপাতত আমাদের উদাহরণের সুবিধার্থে, উদাহরণগুলো পড়ার সুবিধার্থে যে সমস্ত ফেল আসবে আমরা ওগুলোই প্র্যাকটিস করব। আর ফেল নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনের পাঠগুলোতে পড়ব। তো আমরা বুঝতে পারলাম খরাজা শব্দের অর্থ সে বের হয়ে গেছে। আল মুদাররিসু আইনা যাহাবা, সে কোথায় গিয়েছে। আইনা অর্থ কোথায়, জাহাব অর্থ সে গিয়েছে। খরাজ অর্থ সে বের হয়েছে, জাহাব অর্থ সে গিয়েছে। আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে। মুহাম্মদ জাহাবা ইলাল মুদিরি, সে অধ্যক্ষের নিকট গিয়েছে। ইলা, ইলা শব্দটি এটিও হার্ফ জার, যে কারণে এটি তার পরের ইসিমকে জেদ দিয়েছে। এর ইংলিশ হচ্ছে টু। জাহাবা ইলাল মুদিরি, হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। আল মুদাররিসু ওয়া আইনা জাহাবা আলিয়ুন, এবং আলী কোথায় গিয়েছে। মুহাম্মদ জাহাবা ইলাল মিরহাদ, সে টয়লেটে গিয়েছে। এবার যে আমরা আরও কিছু এক্সারসাইজ করব, যেমনি যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে এগুলোর উত্তর দেব আমরা। মিন আইনা আনতা, তোমার বাড়ি কোথায়। আনা মিন বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ। আনতা মিনাল ফিলিপিন, তোমার বাড়ি কি ফিলিপাইন। লা আনা মিন বাংলাদেশ। মান মিনাস চীন, চীন থেকে কে অথবা কার বাড়ি চীন। তো এর উত্তর আমরা এখান থেকে দেব, যেটা আমরা শিখেছি এখানে, যে আমার বাড়ি চীন। তো আমরা এটা বলতে পারি এভাবে, আমার মিনাস চীন। এভাবে সবগুলো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে দেব ইনশাল্লাহ। তো এরপর আমাদেরকে আরও কিছু এক্সারসাইজ দিয়েছে, এখানে আমরা শব্দগুলো পড়ব এবং এক্ষেত্রে আমরা সর্বপ্রথমভাবে শব্দের শেষের যে হারকাত রয়েছে সেটা উচ্চারণ করব। যেমন আল গুরফাতু, কামরাটি, এখানে আল গুরফাতু তানবিন বলছি না আলিফ লামের কারণে। অর্থাৎ যতগুলো নিয়ম আমরা শিখেছি সবগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। আল গুরফাতু, কামরাটি। মিনাল গুরফাতি, কামরা থেকে। মিনাল হাম্মামি, বাথরুম থেকে। আল মিরহাদু, টয়লেট। ইলাল মিরহাদে, টয়লেটের দিকে। আল ইয়াবানু, জাপান। আল ফিলিপিন, ফিলিপাইন। মিনাল হিন্দ, ভারত থেকে বা ইন্ডিয়া থেকে। ইলা চীন, চীনের দিকে বা চায়নার দিকে। ইকরা ওয়াকতুব। মিন আইনা ফাতিমাতু, হিয়া মিনাল হিন্দ, ফাতেমার বাড়ি কোথায়, তার বাড়ি ইন্ডিয়া। খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া যাহাবা ইলাল মুদিরি, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হয়েছেন এবং অধ্যক্ষ নিকট গিয়েছেন। জাহাবা তাজিরু ইলা দুকানি, ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছে। খরাজা হামিদুন মিনাল গুরফাতি ওয়া যাহাবা ইলাল হাম্মামি, হামেদ কামরা থেকে বের হয়েছে এবং বাথরুমের দিকে গিয়েছে। মান খরাজা মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে কে বের হয়েছে। খরাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুকি, ছাত্রটি মাদ্রাসা থেকে বের হয়েছে এবং বাজারের দিকে গিয়েছে। খাদিজাতু মিনাস চীন ওয়া খালিদুন মিনাল ইয়াবান, খাদিজার বাড়ি চীন এবং খালেদের বাড়ি জাপান। এই পর্যায়ে আমরা শূন্যস্থান পূরণ করব হার্ফ জার দিয়ে, অর্থাৎ প্রিপজিশন দিয়ে। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা ইংরেজি প্রিপজিশনের ব্যবহারটা মাথায় রাখতে পারি।
আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপর। এই বিষয়টা আমরা ইংলিশে বলে থাকি দ্য বুক ইজ অন দ্য টেবল, অলমোস্ট একই ব্যবহার। আত-তালিবু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষের মধ্যে। দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম। তো এখানে ইন আসবে আমাদের প্রিপোজিশন অর্থাৎ হার্ব জার ফি। যাহাবা হামিদুন ইলাল জামিয়াতি, হামিদ বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে। ইংলিশে যেমন আমরা গো এর পর টু নিয়ে আসি, আরবিতেও জাহাবার পরে ইলা আসবে। খরাজাল মুদিরু মিনাল মাদ্রাসাতি, অধ্যক্ষ মাদ্রাসা থেকে বের হয়েছেন। জাহাবা মুহাম্মাদুন ইলা সিনি মিনাল ইয়াবানি, মুহাম্মদ জাপান থেকে চীনে গিয়েছে। এ পর্যায়ে এই পাঠে ব্যবহৃত অনেকগুলো শব্দ আমাদেরকে দেওয়া হয়েছে। শব্দগুলো আমরা অবশ্যই মুখস্থ করব এবং বারবার প্র্যাকটিস করব। আমরা আমাদের পাঠের একদম শেষে চলে এসেছি, পয়েন্টস টু রিমেম্বার। তো এর মধ্যে থেকে যে প্রসঙ্গটি আমাদের আজকের পাঠে আলোচনায় আসেনি অথবা আরেকটু ডিটেলস আলোচনার প্রয়োজন, শুধু সেটাই এখানে আলোচনা করব। আল বাইতু জাদিদুন, দ্য হাউস ইজ নিউ, বাড়িটি নতুন। আমরা যদি লক্ষ্য করি দেখব আল বাইতু শেষেও পেশ এবং জাদিদুনের শেষেও পেশ। আল বাইতু শেষে তানবিন হয়নি আলিফলামের কারণে, অর্থাৎ আল বাইতু শুরুতে আলিফলাম আসার কারণে এতে তানবিন হয়নি। জাদিদুনের শুরুতে আলিফলাম আসেনি, তাই তানবিন হয়েছে, কিন্তু দুটি শব্দই শেষে পেশ রয়েছে। এখন আরবিতে শব্দের শেষে যে পরিবর্তন হয় এটাকে ইরাব বলা হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। ইরাবের বিষয়টিকে আমরা ইংলিশের ক্ষেত্রে কেস বা কেস সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি, বাংলা বিষয়টি কারক বিভক্তির মতো। তবে আরবির প্রসঙ্গটি আলাদাভাবে শিখতে পারলে ভালো, কারণ অনেক ক্ষেত্রে এটি ইংলিশ বা বাংলার সাথে পুরোপুরি মেলানো যায় না। তো আপাতত আমরা যতটুকু শিখেছি তার আলোকে একটা বিষয় আমরা মাথায় রাখবো যে শব্দের স্বাভাবিক অবস্থা পেশ হবে। এখন কোনো কারণ ছাড়া শব্দটি জবর বা জের নেবে না। তো যে কারণে শব্দটির শেষে জের বা জবর হচ্ছে আমরা শুধু ওই কারণগুলো শিখে রাখবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করব। আর এই যে শব্দের শেষে পেশ হওয়ার যে প্রসঙ্গটা, এটি কিন্তু সব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে কারণে আসলে প্রাথমিক অবস্থা আমরা যদিও বা পেশ জবর জের দিয়ে শিখছি, কিন্তু পরবর্তীতে আমাদেরকে এর কেস এন্ডিংসের নামগুলো আলাদাভাবে মাথায় রাখতে হবে। তো যে অবস্থায় আমরা এখন পেশ বলছি, মূলত এই অবস্থাকে বলা হয় মারফু, আর জবরের অবস্থাকে বলা হয় মানসুব এবং জেরের অবস্থাকে বলা হয় মাজরুর। সব ক্ষেত্রেই এটি আসলে পেশ জবর বা জের দিয়ে হয় না, তাই আমাদেরকে মারফু, মানসুব এবং মাজরুরের প্রসঙ্গটি ভালোভাবে বুঝতে হবে। মারফু হচ্ছে মূলত কর্তৃকারক, যদিও শুধুমাত্র কর্তৃকারক দিয়ে মারফুকে বোঝা আসলে সম্ভব নয়। তবে আপাতত আমরা মারফু, মানসুব এবং মাজরুরের প্রসঙ্গটিটা যাচ্ছি না। আমরা এখন যতটুকু শিখেছি তার আলোকে আমরা এভাবে মনে রাখবো যে একটি শব্দ স্বাভাবিক অবস্থায় তার শেষে পেশ থাকবে, তার শুরুতে যদি হার্ফ জার আসে তবে শেষে জের হবে। যেমন আল বাইতু, তার পূর্বে ফি আসার কারণে ফিল বাইতে হয়েছে। বাইতুন, তার পূর্বে ফি আসলে ফি বাইতিন হবে। আল মাকতাবু আল মাকতাবি। তো এইভাবে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা হার্ফ জার কিন্তু হার্ফ জার বলবো এবং হার্ফ জারের পরে যে ইসিমটা আসবে তাকে মাজরুর বলবো, কারণ এটি হার্ফ জারের কারণে মাজরুর হয়ে গেছে, মাজরুর অবস্থায় আছে। আপাতত আমরা মাজরুর বলতে শব্দের শেষে জের হওয়া বুঝতে পারছি, কিন্তু এটি পরবর্তীতে আমরা আরও ডিটেলস শিখব। এরপর আমরা শিখেছি হুয়া এবং হিয়া। আমরা জানি হুয়া হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এবং হিয়া হচ্ছে মুয়ান্নাস বা ইসতিফাদার শব্দের ক্ষেত্রে। এগুলো হচ্ছে যে জমির বা প্রনাউন। অনুবাদের ক্ষেত্রে আমরা একে সে বা এটা এভাবে অনুবাদ করব। এক্ষেত্রে হুয়া মানুষের জন্য যেমন ব্যবহৃত হবে, বস্তুর ক্ষেত্রেও ব্যবহৃত হবে, একই কথা হিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। তো শেষে আমাদেরকে কিছু ভোকাবুলারি দিয়েছে। আলা, অন বা উপরে, সামা ও আকাশ, আল ফাসলু শ্রেণীকক্ষ, আল মিরহাদু টয়লেট, আইনা হয়ার কোথায়, গুরফাতুন একটি কামরা, আল হাম্মামু বাথরুম, আল মাদবাখু রান্নাঘর, ফি মধ্যে। তো আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আমরা 4টি পাঠ শেষ করেছি, কিন্তু যদি আমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস না করি তাহলে পরবর্তীতে যে পাঠগুলো সামনে আসবে সেগুলো বুঝতে হয়তো আমাদের কিছুটা বেগ পেতে হতে পারে। তাই আমি আশা করব আপনারা এই 4টি পাঠ খুব ভালোভাবে শিখবেন।